চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল ও সেন্ট্রাল প্রাইমারি ও আপার প্রাইমারি সকল টেট প্রার্থীকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব সুন্দরভাবে প্রিপারেশান নিচ্ছ টেটের জন্য। এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। যতটা সম্ভব বিষয়বস্তু আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ক্লাস তোমাদের ভালো লাগবে এবং খুব উপকারেও আসবে। যদি এই ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, কারণ পাশের বেল আইকনটি প্রেস না করলে পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান তোমরা কিন্তু পাবে না। লাইভ ক্লাস করতে হলে মূলত তোমাদের গুগল মিটে ক্লাস করতে হবে এবং সেই গুগল মিটে ক্লাস করার ক্ষেত্রে যে নাম্বার দেওয়া আছে তাতে নির্দ্বিধায় নিঃসংকোচে যোগাযোগ করতে পারো। তাহলে চলো আজকে বাংলা পেডাগজির কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করা যাক। কেমন শোনা যাচ্ছে আমার কথা? আর স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, এখান থেকে আমরা শুরু করব। বক্তার শ্রোতার মানসিক যোগসূত্র স্থাপন কখন সার্থক হয়? যখন একজন বলছে ও অপরজন শুনছে, একজন বলছে ও অপরজন মন দিয়ে শুনছে, একজন যুক্তি সহকারে বলছে অপরজন মন দিয়ে শুনছে, বক্তার বক্তব্য বিষয়কে শ্রোতা যুক্তি তর্ক দিয়ে বিচার করে উপলব্ধি করছে। বলো কোন অপশনটা হবে? এ। আচ্ছা নেক্সট বলো, সবাই বলো, সবাই বলার পরে আমি বলছি। আপনার কথাটা কেটে কেটে আসছে। আপনি অন রেকর্ডিং করে রেখেছেন? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কথা? এবার দেখাও যাচ্ছে আশা করি। আচ্ছা এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, বলো। এটা তো অপশনটা ডি হবে, আমি বলে দিচ্ছি কেন ডি হবে না। দেখো, একজন বলছে অপরজন শুনছে, ঠিক আছে, সে কিছু বুঝতে পারছে না, তাহলে সেখানে কিন্তু সার্থক হলো না মানসিক যোগসূত্র। টার্মটা দেখো, বক্তা শ্রোতার মানসিক যোগসূত্র। আচ্ছা, একজন বলছে ও অপরজন মন দিয়ে শুনছে, ঠিক আছে, মন দিয়ে শুনছে, কিন্তু সে উপলব্ধি করতে পারছে কি না মন দিয়ে শুনছে? হয়তো উপলব্ধি করতে, আমরা অনেক কিছু আছে কি মন দিয়ে শুনি কিন্তু আমাদের বোধগম্য হয় না, উপলব্ধি হয় না, উপলব্ধির স্তরে আমরা পৌঁছতে পারি না। আচ্ছা, একজন যুক্তি সহকারে বলছে, অপরজন মন দিয়ে শুনছে, ঠিক আছে, সে যুক্তি সহকারে বলছে আমিও মন দিয়ে শুনছি, বোঝার চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছি না, তখনও আমাদের মানসিক যোগসূত্র স্থাপন হবে না। কিন্তু বক্তার বক্তব্য যে বিষয় যে বলছে সেটা যদি শ্রোতা যুক্তিতর্ক দিয়ে বিচার করে উপলব্ধি করতে পারে কি বলছে, যেমন কবিতার ক্ষেত্রে কবি কি বলতে চেয়েছেন সেটা যতক্ষণ না শিক্ষার্থী বুঝতে পারে ততক্ষণ কবির ভাবনার সঙ্গে শিক্ষার্থীর ভাবনার যোগসূত্র স্থাপন হয় না, কবির অনুভূতির সঙ্গে শিক্ষার্থীর অনুভূতির যোগ স্থাপন হয় না, অর্থাৎ মানসিক যোগসূত্র স্থাপন হয় না। অর্থাৎ শ্রোতার ক্ষেত্রে যেটা ইনপুট হবে সেটা যেন সাকসেসফুলি হয় এবং সেটা যুক্তি তর্ক বিচার করে যেন উপলব্ধির স্তরে গিয়ে পৌঁছায়, তবে গিয়ে মানসিক যোগসূত্র হবে। আমি একটা কথা বলে দিলাম, তোমরা শুনলে কিন্তু বুঝতে পারলে না বা উপলব্ধি করতে পারলে না তার অর্থটা। অনেক সময় হয় না, কিছু কিছু কথা আছে, কথার মানে অর্থ এক ধরনের, আবার তার অন্তর্নিহিত আরেকটা অর্থ থাকে, সেই অর্থটা বুঝতে হয়। তো সেটা যদি তোমরা উপলব্ধি করতে না পারো তাহলে তোমার আর আমার মানসিক যোগসূত্র কি স্থাপন হবে? হবে না। এই জন্য অপশান ডি। ক্লিয়ার? একটু রেসপন্স করে দাও, দিলে নেক্সট আমি এগিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। নেক্সট, ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক হলো অর্থযুক্ত বাক্য শোনা ও বলা, অর্থযুক্ত বাক্য বলা ও লেখা, অর্থযুক্ত বাক্য বুঝতে পারা, অর্থযুক্ত বাক্য বলা। বল। বিএডটা বলবো স্যার। আচ্ছা, বিএডটা ঠিক আছে। এ স্যার, এ বললে, আচ্ছা ঠিক আছে। বাকি বলো, সবাই বলো, সবার কাছ থেকে যুক্তি নিয়ে নেবো, যুক্তি তর্ক নিয়ে নিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনোদিন ভুলবে না এরকম প্রশ্ন। পৌলমি কি বলছো? বি না কি বলছো বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বি। আচ্ছা বি বলছো। আচ্ছা এ কেন বললে একটু আমাকে বলো, এ কেন বললে? আমি বাক্যটা যদি না শোনাও তো দরকার, শুনতে বলা আমি যদি না শুনতে পারি, আচ্ছা ঠিক আছে, শোনাটা যদি ঠিকঠাক না হয়। ঠিক 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 আছে ঠিক আছে। আচ্ছা আমি ঠিক আছে বলছি মানে তোমারটা আমি শুনছি, ঠিক আছে বলছি না, মানে ইট ইজ নট মেনশন রাইট। ওকে, যাই হোক, বি কেন বলছো? স্যার বিটা বলছি অর্থযুক্ত বলা এবং লেখাটা যদি ঠিকঠাকভাবে হয়, যেটা মানে কথাটা যেটা বলছে সেটা যদি অর্থযুক্ত বাক্য বলছে এবং সেটাকে যদি ভালোভাবে লিখে তবেই সে নৈপুণ্যভাবে ব্যবহারিকটা ঠিকঠাকভাবে করতে পারবে। তো এইখানেই পয়েন্ট, ভেরি গুড।
বিষয়টা হচ্ছে আমি এখানে বলে দিয়েছি ব্যবহারিক নৈপুণ্য, ভাষার ভাষা আমি ব্যবহার করছি, মানে কি প্রয়োগ করছি আমি সেটা, ঠিক আছে। প্রায়োগিক দিকটা এখানে আলোচনা হবে। প্রায়োগিক দিক মানে কি আউটপুট, ইনপুট না। আমি কোনো কিছু ব্যবহার করছি, সেটা আমার আচরণের আউটপুট না ইনপুট। বিষয়টা বুঝতে পারলে? বলা এবং লেখা দুটোই কিন্তু আমার হচ্ছে আউটপুট, মানে আমি ব্যবহার করছি। শোনাটা কিন্তু ব্যবহারিক দিক নয়, এটা গ্রহণের দিক, এটা ইনপুটের এটা দিক। ইনপুট। হ্যাঁ, এটা ইনপুট, শোনাটা ইনপুট, আমি শুনবো, উপলব্ধি করব। কিন্তু ব্যবহার করার সময় হলে তো আমাকে বলতে হবে অথবা লিখতে হবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইভাবে বিষয়টা। ওই জন্য বলছি প্রশ্নের শব্দগুলো ভালো করে দেখো, ব্যবহারিক নৈপুণ্য, ব্যবহারিক, ঠিক আছে। নেক্সট, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, কে বলেছেন এটা? এটা একবার ইনফরমেশন বেসড, একটু চমস্কি। দেখলে বলে দিতে পারবে। হ্যাঁ বলো। স্যার আমি এটা ভুলে গেছি, তবু গেস করছি, এটা চমস্কি হবে কি? আচ্ছা, তুমি চমস্কি বললে, আর কে কি বলছো? হুম। চমস্কি। এটা চমস্কি হবে, কারণ চমস্কি তো বলে গেছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, এলএডি এলএএস। ডিভাইস মানে কি, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন এলএডি মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, মানে উনি বলতে চেয়েছেন যে কম্পিউটারে যেমন ডিভাইস থাকে স্টোর করার জন্য, স্টোর হয়, এবারে সেটা আমরা ওপেন করি, তেমনি শিশুর জন্মগতভাবে ভাষার একটা ডিভাইস তার মস্তিষ্কের মধ্যে মানে ব্রেনের মধ্যে স্টোর করা থাকে, সেটা পরে এসে সেটা প্রকাশ পায়, সেটাকে ওপেন করতে হয়, সেই ডিভাইসটা ওপেন করতে হয়, ঠিক আছে। এটাই বলতে চেয়েছেন। তাহলে যদি সেটা তার ব্রেনের মধ্যে থাকলো মানে কি, তাহলে সে ভাষা শেখার সেই জন্মগত ক্ষমতাটা তার মধ্যে থাকে। তিনিই বলেছেন, চমস্কিই বলেছেন। ভেরি গুড। আচ্ছা, বলে দিয়েছি এটা, তাও বলো অপশন কোনটা? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আমার মনেই ছিল না যে ওর পরে এই প্রশ্নটা আছে, নাহলে আমি ওটা বলতাম। আচ্ছা, নেক্সট চলে যাই, কেমন? এটা বলো। প্রত্যেকটা অপশান পড়বে, প্রত্যেকটা অপশান পড়ে প্রত্যেকটা ওয়ার্ডের মানেটাকে একটু অ্যানালাইজ করো, সময় নাও, আমি সময় নিতে না বলছি না, সময় তুমি নাও, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মানে প্রত্যেকটা অপশানে প্রত্যেকটা ওয়ার্ড অ্যানালিসিস করো, অ্যানালিসিস করে বলো যে এফসিএটা কি হতে পারে, কারণ আমরা এখানে ভাষা নিয়ে করছি, আলোচনা করছি, ঠিক আছে, তার উপর ভিত্তি করে 2 মিনিট সময় নাও, বলো। অপশন বি। ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কুশল বলছো ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, পৌলমী বলছে ফাংশনাল কারেক্টিভ অ্যাপ্রোচ, ঠিক আছে। না তারপর স্যার, অপশন বি বলেছি স্যার, অপশন বি বলেছি। বি বললে? আচ্ছা, হ্যাঁ। তাপস কি বলছে? জি স্যার, জি বললাম ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। আচ্ছা, তাহলে সবাই বলছো ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, তাহলে সবাই প্রত্যেকটা পড়ে পড়ে সময় নিয়ে বুঝতে পেরেছো এটা ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ হবে, অবশ্যই এটা হবে। এবারে বলো এটা কেন হবে? কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বলতে আমরা যে কথাবার্তাগুলো বলছি সেই কথাবার্তাগুলোর আন্দাজে মধ্যে মেরেছি, যে ভুল আছে, বলে ওটা মেরেছি। ভুলটাকে আমাদের মানে রিয়েল লাইফে বা দুর্বলতা যেটা থাকছে আর কি, সেটাকে ডেভেলপ করা হচ্ছে, বা সেই পজিশনটাকে কমিউনিকেটিভ বলা হচ্ছে। আর ফাংশনাল পার্ট বলতে যে কোনো একটা শব্দের যদি যেটা হচ্ছে তার বাক্যটার মানেটা, তার কোন ফাংশনে হবে, মানে বিভিন্ন রকম বাক্য তৈরিতে বিভিন্ন রকম নিয়ম আছে না, সেই ফাংশনের মধ্যে কোনটার মধ্যে হবে সেটাকে সে ফাংশনটাকে কাজ করাচ্ছে। আচ্ছা, দেবব্রত কি বলতে চাইলে? সবগুলো অপশনের মধ্যে এটা আছে, শুধু ওই একটাতেই কমিউনিকেশন কতটা আছে, তাই জন্য ওইটা দিয়েছি। ও আচ্ছা, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ মানেটা হচ্ছে, আমি বলে দিই, কার্যকরী যোগাযোগ পদ্ধতি, কার্যকরী যোগাযোগ পদ্ধতি। তাহলে ভাষার ক্ষেত্রে এটা একবারে মানে অ্যাপ্রোপ্রিয়েট জিনিস। তাহলে কার্যকরী যোগাযোগ পদ্ধতিটা কি না, এটা বলছে যে এর ইংলিশটা আমি নোট ডাউন করে রেখেছিলাম, বলছে দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন, বাস্তব জীবনে মানে যথাযথভাবে ভাষাকে প্রয়োগ করা। তাহলে যথাযথভাবে প্রয়োগ করা মানে কি, সেখানে কমিউনিকেশান ইফেক্টিভ কমিউনিকেশান হবে, মানে কার্যকরী হবে, সেই কার্যকরীটাকে বলা হচ্ছে ফাংশনাল। এবং সেটা কি বলা হচ্ছে, সেটা ভাবের আদান প্রদানের ক্ষেত্রে মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। ভাবের আদান প্রদান সঠিক হওয়া মানে কি, তাহলে আমরা বলবো যে কমিউনিকেশনটা কার্যকরী হলো। এই জন্য এফসি এটা হচ্ছে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ঠিক আছে। কিভাবে কমিউনিকেট করব, ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে ব্যবহার করব, যেটা কুশল বলল, এই বিষয়গুলো এখানে চলে আসবে। কোন শব্দ চয়ন করব, এই বিষয়গুলো মিলিয়ে হচ্ছে এফসিএ।
আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বলো। স্যার মূলত নিয়ম নীতি নির্ভর করে। আচ্ছা, আর কে কি বলছো? আমি স্যার অপশন সি বলছি। অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে একটি উৎকৃষ্ট পদ্ধতি। ঠিক আছে, আর কে কি বলছো? স্যার সিএরটা মনে হচ্ছে সিএরটা। বি। আচ্ছা, পৌলমি? আমার অপশন ডি বলছি। 50-50 হয়ে গেল। এটা হবে অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে একটি উৎকৃষ্ট পদ্ধতি, অর্থাৎ অপশন সি। কেন না, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থী যখন কারো সঙ্গে কথাবার্তার মাধ্যমে যোগাযোগ রক্ষা করবে, সেটা যেন সঠিকভাবে দ্রুততার সঙ্গে করতে পারে। সঠিকভাবে দ্রুততার সঙ্গে, এখানে দ্রুততা মানে মানে সে মানে বলা হচ্ছে না যে সময়ের আগে, তা নয়। মানে যে যতটা সম্ভব, যেমন ধরো তুমি একটা, আমি এই যে প্রশ্ন করছি, ঠিক আছে, এবার তার পরিপ্রেক্ষিতে তুমি যে উত্তরটা দেবে সেক্ষেত্রে কি হয়, অনেক লেটে উত্তর দেয়, অনেকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারে, আবার অনেকে মাঝারি ধরনের দিতে পারে। দ্রুততার কথা এখানে কেন বলা হচ্ছে না, সঠিক শব্দটা চয়ন করে সঠিক বাক্যটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে যে উত্তর দেওয়ার যে প্রক্রিয়াটা, তবেই না সে একেবারে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচে সে মানে এক্সপার্ট, তাকেই তো আমরা বলবো না। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে একটি উৎকৃষ্ট পদ্ধতি। ঠিক আছে, মূলত নিয়ম নীতি নির্ভর হবে না, ব্যাকরণ নির্ভরও হবে না, কারণ আমরা যখন আমি মূলত নিয়ম নীতি নির্ভর বললাম, এটা সেই এফসি এর ফুল ফর্মটা ধরে আর কি। কারণ ফাংশনাল পার্টে যে আলাদা কমিউনিকেশন পার্টে ফাংশনাল পার্টে যেটা বলা আছে আর কি, হ্যাঁ হ্যাঁ, যে নির্দিষ্ট রুলটাকে ফলো করতে হবে বা ইয়ে করতে হবে, সেই হিসাবে আমি বললাম আর কি। সেটা ভাবের দিক থেকে, সংযোগ স্থাপনের জন্য ভাবের দিক থেকে। যদি ব্যাকরণ নির্ভর হয়ে যায় কথাবার্তা, যেমন ধরো আমি তোমাকে বলি, স্পোকেনের সঙ্গে রিটিনের পার্থক্য আছে। যখন রিটিন হবে তখন মূল নিয়ম নীতি বা ব্যাকরণ নির্ভর হবে, বুঝতে পারলে? এবারে এই পার্থক্যটা ভাবো। হ্যাঁ স্যার। স্পোকেনের ক্ষেত্রে কি ব্যাকরণ খুব মানা হয়, কিন্তু সেটা অনেক শিথিলতা আছে তার মধ্যে। ওই জন্য আমি যখন দ্রুত সংযোগ স্থাপন করবো, দেখবে অনেক প্রত্যুত্তর পাওয়া যায় শিক্ষার্থীর কাছ থেকে, বা কোনো ব্যক্তির মধ্যে যখন কমিউনিকেশন চলে, তখন দেখবে কোনো বাক্য আধা আধুরা থেকে যায়, সেই আধা আধুরা বাক্যটা থেকে আবার অন্য আরেকটা ভাবের কোনো কথা চলে আসে, দিয়ে সেই বাক্যটাকে আবার পূর্ণ হয় অনেক পরে গিয়ে। তাহলে সেখানে মূল নিয়ম রীতি কোথায় পূর্ণচ্ছেদ, কোথায় কমা, কোথায় জিজ্ঞাসা চিহ্ন, সেটা কোথায় ক্রিয়াপদের কোন রূপটা ব্যবহার হচ্ছে, বাক্যটা সম্পূর্ণ হলো কিনা না হলো কিনা, ওই জিনিসটার বিষয়টা আসছে না এখানে, কিন্তু মূলত কমিউনিকেশনের মাধ্যমে ভাবের আদান প্রদানটা সঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখা হয়। তাই এখানে মানে একবারে ব্যাকরণের উপর বা একেবারে মূলত নিয়ম নীতি নির্ভর এটা হয় না, বুঝতে পারলে? কমিউনিকেশনের ক্ষেত্রে সেটা যেন সঠিক কমিউনিকেট করতে পারে, এটাই হচ্ছে এফসিএ। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে যাই। হ্যাঁ স্যার। নিচের কোন বিকল্পটি সঠিক নয়? শিক্ষাবিজ্ঞান হলো শিক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন পথ মাধ্যম। শিক্ষাবিজ্ঞানের উপর সংস্কৃতির প্রভাব আংশিক বিদ্যমান। শিক্ষাবিজ্ঞান শিশুর চাহিদার সঙ্গে খুব একটা সম্পর্কিত নয়। শিক্ষাবিজ্ঞান পাঠ্যক্রম পরিচালনার ক্ষেত্রে সর্বত্র অনুশীলিত হয়। না 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 না, এখানে অপশন অন্যরকম আছে। অপশন ডি স্যার। একটা অপশন নাই, যে সমস্যাটা তো এখানে। না না, অপশন ডি হবে। ও ডি মানে B বলতে and C। চাইছে বি আর সি, এটাই বলতে চাইছো তো? হ্যাঁ বিএসসি, ওটা মানে আমি ফার্স্টে শুধু সিটা বলছিলাম, তখন না এখানে তো ওরকম হবে না। না, স্যার এ এখানে আর অপশন ডি তো ডি। কাজে লাগে। এ আর ডি কাজে লাগে। মানে হচ্ছে অপশন এ আর কি, মানে পথ মাধ্যম আর সর্বত্র অনুশীলিত হয়তো শিক্ষা হুম। বিকল্প হিসাবে। আর সংস্কৃতির প্রভাব আংশিক বিদ্যমান। স্যার, মানে এই শিক্ষা বিজ্ঞানে তো হালকা সংস্কৃতির প্রভাব থাকে তো, কারণ কিভাবে সে ইয়ে হবে সেটা তো সমস্ত কিছুটা তো বলা হয়। মানে একটা শিশুর সমাজ সঠিক নয় সংস্কৃতির তো। সঙ্গে কিভাবে মিলিয়ে চলবে সেটা তো তাকে বলা হচ্ছে, সেই ব্যাপারটা কি এর মধ্যে লিঙ্ক হচ্ছে? সেটা তোমরা বিচার করবে, তারপরে আমি বলবো। তাপস কি বলছো? তাপস, পৌলমি কি বলছো? না, পৌলমি তো বললে। তাপস কি বলছো? স্যার বিসিটাই থাক, বুঝলেন। বিসিটাই হবে। সংস্কৃতির প্রভাব তো পুরোটাই বিদ্যমান, আংশিক না। আমি বারে বারে বলছি শব্দের উপরে নজর দাও, আংশিক নয়। সংস্কৃতির প্রভাব আংশিক বিদ্যমান থাকে। যখন আমাদের মাল্টিকালচারাল কারিকুলাম তৈরি করা হচ্ছে, সব সংস্কৃতিকে সামগ্রিকভাবে গ্রহণ করা হচ্ছে। এ সংস্কৃতি থেকে একটু নিয়ে নিলাম,
ও সংস্কৃতি থেকে একটু নিয়ে নিলাম, এরকম তো নয়। সকল স্যার ডিএটা হবে স্যার, ডিসি হবে। হ্যাঁ, ডিএডটাই তো হবে। সকল সংস্কৃতির সামগ্রিক ভাবটাকে আমাদের নিতে হয়, তবেই না হয়। ওই জন্য আংশিকের জন্য ওই পয়েন্টটা বাদ চলে যাবে, মানে ওটা সঠিক নয়। আর শিক্ষাবিজ্ঞান শিশুর চাহিদার সঙ্গে খুব একটা সম্পর্কিত নয়, আরে পুরোটাই সম্পর্কিত। ঠিক আছে, ডি তাহলে এটা হলো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বোঝার অসুবিধে আছে কুশল, তুমি যেটা বলছিলে? না স্যার, না না না, এটা আংশিক নয়, এটা পুরোটাই, এটা হ্যাঁ, এটা ঠিক আছে। সংস্কৃতির স্যার। প্রভাব বিদ্যমান, এই কথাটা বললে পুরোটাই ঠিক। আচ্ছা, নেক্সট, সিসিই কি? আচ্ছা, সিসিইটা তোমাদের আমি একটু স্যার ব্যাখ্যা করে অপশন দেবো। সি। হাতের কাছে কাগজ থাকলে না এই পয়েন্টটা একটু লিখে নেবে, যেটা আমি বলবো আর কি, হ্যাঁ, কারণ এখানে ব্যাখ্যাটা দেওয়া নেই, এটা আমি ভালো করে ব্যাখ্যা করে দেবো। সিটা হবে স্যার, হ্যাঁ, কন্টিনিউয়াস এন্ড কমপ্লিমেন্টারি। সি সি হবে স্যার। আচ্ছা, অপশন সি বলছে, ঠিক আছে। তারপর সেটাই বলছি। ঠিক, তারপর স্যার অপশন এ হবে। অপশন এ হতে পারে না, কি বললে? হ্যাঁ স্যার অপশন এ। আচ্ছা, অপশন এ বললে তুমি। নেক্সট, দেবব্রত মনে হয় বাকি থাকলো। সি হ্যাঁ, সি সি। সি। আচ্ছা, চন্দ্রশেখর কি এসছে লাইনে? দেখো তো। না স্যার, না। ওর এত নেটওয়ার্কের প্রবলেম ওখানে, মানে ওর ক্লাসগুলো বেকার চলে যাচ্ছে। আচ্ছা হোক, পৌলভীকে বলে রাখি, এটা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ হবে। অ্যান্ডটা ওখানে আমি অমিট করে দিয়েছি, এইখানেই কনফিউশন তৈরি হয়েছে। অবশ্যই এটা অ্যান্ড হবে, ঠিক আছে? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এবারে আমি 3টে বিষয় আমি তোমাদেরকে বলে দিই এখানে। প্রথম হচ্ছে অ্যান্ড অবশ্যই থাকবে। দ্বিতীয় হচ্ছে কন্টিনিউয়াস। কেন বলা হচ্ছে না, একজন শিক্ষার্থী তার যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে প্রত্যেক কিছু সময় অন্তর অন্তর সে কতটা শিখতে পারছে, সেই শেখাটা ঠিকঠাক যাচ্ছে কিনা তার একটা কন্টিনিউ ইভ্যালুয়েশন হবে। ওই জন্য ইউনিট টেস্টের ব্যাপারগুলো আছে, ওই 1 মাস ছাড়া ছাড়া একটা করে ইউনিট টেস্ট, না 2 মাস ছাড়া একটা করে হয় না, এটাকে বলা হয় কন্টিনিউয়াস। আবার শুধু তাই নয়, কন্টিনিউসটা আবার এটাকেও ফোকাস করছে যে প্রতিদিন পাঠদান চলাকালীন বা শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন কোনো না কোনো প্রশ্নের মাধ্যমেও তাকে কিন্তু ইভ্যালুয়েট করা হচ্ছে। প্রশ্ন করতে করতে আমরা একটা কি করি, পড়াতে পড়াতে একটা কিছু না কিছু প্রশ্ন করি, আমি যেমন করি ধরো না, যে আচ্ছা তোমরা এটা বলো তো, এটা তোমাদের মতে কি? এই যে ব্যাপারটা, এটাও হচ্ছে কন্টিনিউয়াস বিষয়টাকে ইনক্লুড করে। আচ্ছা, এখানে কম্প্রিহেন্সিভ মানে কিন্তু শুধু লিখিত পরীক্ষার উপর নয়, বা শুধু ভাইভা নয়, মানে এখানে কম্প্রিহেন্সিভ দুটো বিষয়কে অন্তর্ভুক্ত করে। সেটা কি কি? পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক। এইটা সবসময় মাথায় রাখবে, পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক। প্রয়োজনে নোট ডাউন করে রেখে দাও। তাহলে কন্টিনিউয়াস তো করাই হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কম্প্রিহেন্সিভ করা হচ্ছে। কম্প্রিহেন্সিভ মানে কিন্তু সামগ্রিক যে বিষয়টা বলা হচ্ছে, এখানে সামগ্রিক মানে পুরো সিলেবাস নয়, এখানে সামগ্রিক মানে একজন শিক্ষার্থী যা কিছু শেখার সম্ভাবনা থাকে, যেটা পুঁথি নির্ভর হবে না বা টেক্সট বুক নির্ভর হবে না, সেটা টেক্সট বুক নির্ভর হবে, এবং তার সঙ্গে সঙ্গে তার আশেপাশে যা আছে সহপাঠক্রমিক যেটা, অর্থাৎ টেক্সট বুক না বলে আমরা যদি বলি পাঠ্যক্রম নির্ভর হবে না, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। পাঠ্যক্রম নির্ভরও হবে, তার সঙ্গে সহপাঠক্রম নির্ভরও হবে। তাহলে পাঠ্যক্রমিক এবং সহপাঠক্রমিক বিষয়টা থাকবে, তার সঙ্গে কন্টিনিউইটি একটা থাকবে, আর ইভ্যালুয়েশন মূল্যায়ন তো জানোই। তাহলে কেন কম্প্রিহেন্সিভ বলা হচ্ছে বুঝতে পারলে? হয়তো তোমাদের এটাই বলে দিতে পারতো যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বলতে, ইভ্যালুয়েশনে কম্প্রিহেন্সিভ বলতে কি বলতে চাওয়া হয়েছে। যদি দিয়ে দেয় তখন অপশান পেলে তোমরা হয়তো করে দিতে পারবে, সেটা আমার বিশ্বাস আছে, কিন্তু তবু বিষয়টা আমি হাইলাইট করে দিলাম। তাহলে এটা হবে অপশান সি। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে। সমালোচনামূলক শিক্ষাতত্ত্ব অনুযায়ী নিচের কোনটি সঠিক নয়? শিক্ষার্থীরা বিদ্যালয়ে যা শেখে তা অত্যন্ত প্রাসঙ্গিক। শিক্ষকের উচিত সর্বদা শ্রেণীকক্ষে নির্দেশনা পরিচালনা করা। যুক্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাধীনতা প্রদান আবশ্যিক। শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও উপলব্ধি ততখানি গুরুত্বপূর্ণ নয়। কোনটি সঠিক নয়? অপশন এ। অপশন এ। আচ্ছা, আর কে কি বলছে? দেবব্রত বলল অপশন এ, মানে এ বি বিডি মানে স্যার, হ্যাঁ কি বিডি হবে। তাপস কি বলছো? বিডি। আচ্ছা, শুধুমাত্র বি- বিডি। এটা ঠিক আছে, ঠিক আছে, শুনলাম। নেক্সট কুশল।
স্যার আমি বিএডটা বলছি। মানে বিডি। ঠিক আছে, পৌলমী? আমারও স্যার বি। বি। দেবব্রত বলল এবিডি। আমরা উত্তরটা একবার দেখে নিই। কারণ হচ্ছে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যা কিছুই শিখুক না কেন সে কোনো না কোনোভাবে বাস্তব জীবনে সেটা অবশ্যই প্রয়োগ করে এবং সেটা অত্যন্ত প্রাসঙ্গিক, সেখানে অপ্রাসঙ্গিক কিছু শেখানো হয় না। দেবব্রত, সেখানে অপ্রাসঙ্গিক কিছু শেখানো হয় না, সেটা অত্যন্ত প্রাসঙ্গিক। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবারে শ্রেণীকক্ষে কিন্তু শিক্ষকের সর্বদা নির্দেশনা পরিচালনা করা কর্ম নয়, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু আছে, শুধুমাত্র পড়িয়ে যাচ্ছে তা নয়। আর যুক্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই স্বাধীনতা দিতে হবে, এটা একবারে আবশ্যিক। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সেটাই বলছে, প্রোগ্রেসিভ এডুকেশন মানে শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষা সেটাই বলছে। হ্যাঁ। আর শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও উপলব্ধি তো অবশ্যই গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা না থাকলে পরবর্তী শিখন হবে কি করে? আর পরবর্তী শিখনের জন্য তো তার উপলব্ধি প্রয়োজন, নাহলে সে শিখবে কি করে? এই জন্য বি আর ডি হচ্ছে হবে না। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। শিশুদের উচ্চারণ, ছন্দ, জ্যোতিচিহ্ন শেখানোর ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ কোনটি? আবৃত্তি, গল্প বলা, গান, সবকটি? ভালো করে প্রশ্নটা পড়বে, তারপর অপশান ভাববে, অ্যানালাইজ করো। আগে অ্যানালাইজ করতে শেখো, তাড়াতাড়ি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবৃত্তি। এ। আবৃত্তি স্যার। কুশল বলছে আবৃত্তি, পৌলমীও বললো, পৌলমী বললে তো নাকি? সবই হ্যাঁ স্যার। একটা সবকটি। তাপস বললো সবকটি। সবকটি। আচ্ছা, তারপর দেবব্রত কি বলছে? স্যার খ বললাম, গল্প বলা। ও, গল্প বলা বললে। না, তুমি যখন আনমিউট করে বলে দাও না, সঙ্গে সঙ্গে বলবে না, আনমিউট করে 1 সেকেন্ড 2 সেকেন্ড অপেক্ষা করে বলবে। কেন বলো তো? আনমিউট করার পরে তোমার কথাটা আসতে একটু সময় লাগে, কারণ নেটওয়ার্ক স্লো চলছে। আচ্ছা, উত্তরটা আমরা দেখি, তারপর অ্যানালাইজে যাব। হ্যাঁ, নেটওয়ার্ক কিছু ছাড়া, তাছাড়া আমার মোবাইলটা অনেক পুরনো স্যার, তাই জন্য গন্ডগোল হয়, এর একটা গন্ডগোল আছে। আচ্ছা, এর উত্তর হবে কিন্তু শুধু আবৃত্তি। কেন আবৃত্তি হবে? তাপস বললো সবকটি, তাই না? তাপস বললো কি? হ্যাঁ, সবকটি। কেন বললে তুমি? গল্প বলা যদি আমি মানে ছেদ যদি না দিই, তাহলে গড়গড় করে যদি বলে দেই, তাহলে কি সেটা কোনো মানে দাঁড়াচ্ছে? গানের গল্পে কি ক্ষেত্রেও তো ছন্দ একই ব্যাপার, আছে? গানে তো কোনো সুর লয় যখন থাকবে, একটা তো সঙ্গীতে তো যেতে হবে না। গল্পের তো ছন্দ নেই। বলো, নিজেরা আলোচনা করো, আমি শুনছি। মানে দাঁড়াবে কি? গল্পেতে জ্যোতিষ দরকার। বলো বলো বলো, বলতে থাকো। আমার মনে হয় গল্পে তো অনেক বেশি পরিমাণে শিখা, মানে কোথায় ছেদ কোথায় উচ্চারণ শর্ট, অনেক বেশি সুযোগ থাকে শেখানোর গল্পতে, আবৃত্তির থেকে। আচ্ছা তাপস, ছন্দ কি কবিতাতে থাকে, গল্পে থাকে, উপন্যাসে থাকে, না কোথায় থাকে? স্যার এরটা হবে কারণ হচ্ছে গানেও থাকবে স্যার, গানে থাকবে না? আচ্ছা, আমি বুঝে নিচ্ছি গানে আছে। আচ্ছা, গানের ক্ষেত্রে দেখবে কিছু কিছু আছে, কোনো জায়গায় থেমে যাচ্ছে, কোনো জায়গায় গেয়ে যাচ্ছে, সেখানে কি কোনো ছেদ বা জ্যোতি চিহ্নের মাত্রা মানা হয়? সেখানে কিন্তু মূলত সুর এবং ভাবটাকে বড় করে দেখা হয়। তাপস, একটু অ্যানালিসিস করে দেখো, মানে একটু চিন্তা করে দেখো বিষয়টা। এমন একটা ধরো গানের কথা মনে করো, বা এরকম কিছু একটা গানের কথা তুমি পরেই কোনো একটা গান দেখে নিজে অ্যানালাইজ করো, যে সেখানে ছেদ জ্যোতি চিহ্ন কি সঠিকভাবে মানা হয়। সব থেকে বড় কথা, ছন্দের কথা আছে মানে, ছন্দের কথা আছে মানে সেখানে কবিতা থাকবে বা পদ্য থাকবে, যেটা আবৃত্তি করা যাবে। বুঝতে পারলে? এবং আবৃত্তিতে তো জ্যোতিচিহ্ন মারাত্মকভাবে ব্যবহার হয়। যখন আমরা একটা আবৃত্তি করি, কোথাও জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমরা বলি জিজ্ঞাসার মতো করেই ভাবটা প্রকাশ করি। না স্যার, এখন বুঝতে পারবো অধিক গুরুত্বপূর্ণ বলছেন না। হ্যাঁ, এগুলো আর দরকার হয়, কিন্তু অধিক যদি বলেন তাহলে আবৃত্তি বেশি। আবৃত্তি হবে এটা, শেখানোর ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। এবং ছন্দর বিষয়টা এই জিনিসটাকে মানে আরো ভালো করে স্পষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যাই। সফল শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ হলো ছাত্রদের সঙ্গে কথোপকথন, শিক্ষকের আদর্শ চারিত্রিক বৈশিষ্ট্য, সহজ সরল ও মিষ্ট ভাষা ব্যবহার, বিষয়ের গভীরতা। এখানেও কিন্তু অধিক গুরুত্বপূর্ণ সফল শিক্ষাদানের জন্য। দেখো, প্রত্যেকটাই কিন্তু ঠিক এখানে, হ্যাঁ কি না? গভীরতা হবে স্যার, বিষয়ের গভীরতা, বিষয়ের গভীরতা। বলো বলো, বাকিটা বলো।
স্যার অপশন বি। এখানে তো ক খ গ ঘ আছে। না স্যার খ। শিক্ষকের আদর্শ চারিত্রিক বৈশিষ্ট্য। হ্যাঁ স্যার। আমি আদর্শ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী, কিন্তু আমি সঠিক পড়াতে পারছি না, শিক্ষকদের মতো শিক্ষার্থীদের মতো করে পড়াতে পারছি না, তাহলে কি সফল হবে? অবশ্যই আদর্শ চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে শিক্ষাদানের কৌশলটা আসবে যদিও, কিন্তু এখানে বিষয়ের গভীরতাটাই আসবে সবার আগে। হ্যাঁ, যত গভীরভাবে বিষয়টাকে সুন্দরভাবে তুলে ধরতে পারবেন শিক্ষক মহাশয়, তত সুন্দরভাবে শিক্ষাদানটা সফল হবে। এবং তার সঙ্গে সঙ্গে সহজ সরল মিষ্টি ভাষা ব্যবহার থাকবে, শিক্ষকের আদর্শ চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে, ছাত্রদের সঙ্গে কথোপকথনের বিষয়টাও থাকবে। এখানে কথোপকথন বলতে মিথস্ক্রিয়ার কথাটাই মেনলি বলা হচ্ছে। তো বিষয়ের গভীরতাটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সফল শিক্ষাদান, বিষয়ের গভীরতা নেই, আমি ছাত্রদের সঙ্গে ইন্টারাকশন করছি, বোঝাচ্ছি না, আমার বিষয়ের গভীরতা মানে আমার বিষয় সম্পর্কে গভীর জ্ঞান নেই। বুঝতে পারলে? অ্যানালাইজ করে মানে নিজেরা বিশ্লেষণ করে দেখো, বোঝা যাচ্ছে কি বিষয়টা? সহজ সরল মিষ্ট ভাষা ব্যবহার তো অবশ্যই করবেন, কিন্তু বিষয়টা গভীরতা ওনার যদি জ্ঞান না থাকেন, উনি যদি সঠিকভাবে বুঝিয়ে দিতে না পারেন, তাহলে সহজ সরল ভাষা মিষ্টি ভাষা ব্যবহার এমনি সাধারণভাবেও বলা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এই জন্য এটা বিষয়ের গভীরতাটাই সব থেকে গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, একটা প্রশ্ন আমি এই জায়গাতে করি, এটা এবারে পড়াশোনা জাতীয় প্রশ্ন। এই যে কোশ্চেনগুলো দিচ্ছি, যেটা মনের মধ্যে কনফিউশন তৈরি করছে, এটা কি মনে হচ্ছে যে এটা কোনো উপকারে লাগছে, নাকি কোশ্চেনের প্যাটার্ন আরও একটু মানে রকম করে করব, নাকি টাইট করবেন স্যার। হ্যাঁ আরও টাইট করব? স্যার আরো না স্যার, টাইট এখন একটু স্যার এখন একটু সহজের দিকে যাই, তারপরে স্যার উপরের দিকে উঠবেন। এক ধাক্কা উপরে উঠে কি হবে? আমার মতে বলে স্যার। সহজ কঠিন সব সহজ। 2023 কোশ্চেন দেখে না স্যার কিছু ভাবতে পারছেন না। আচ্ছা, সহজ কঠিন সব মিলিয়ে মিশিয়েই থাকবে, ঠিক হ্যাঁ, আছে? এই মিলামেশাটা আর কি, মানে একই লেভেলে সবটা না করে আর কি। না, তারপরে তো এবারে এক একটা সেট আপনি এক এক দিনে পুরো ইম্পর্টেন্ট একটা জটিলের সেট ধরলেন, সেটা ঠিক আছে। হুম। নাহলে জটিল করতে যে সহজ জিনিসগুলো স্কিপ হয়ে যাবে। আমি তোমাদের বাংলায় খুব একটা বেশি প্রশ্ন করতে পারিনি, মনে হয় 50-55টা মতো হয়েছে, কিন্তু চাইল্ড সাইকোলজিতে তোমাদের মনে হয় 250 হয়ে গেছে বানিয়েছি কোশ্চেন, যেখানে এমনি ফ্ল্যাট ইনফরমেটিভ আছে, টুইস্ট আছে, আবার এরকম আছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, এখানে যেমন অধিক গুরুত্বপূর্ণ কোনটা সেরকম বিষয়ও আছে। তারপরে কনসেপচুয়াল আছে, মানে একটা ধরো ঘটনার বর্ণনা দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো এটা কোন মনোবিজ্ঞানীর তত্ত্বকে সমর্থন করছে, এরকম ব্যাপারও আছে। যাই হোক, চেষ্টা করছি যতটা করা যায়। হ্যাঁ, শুধুমাত্র ওই রকম টুইস্ট কোশ্চেন দিয়ে দেবো, তথ্যগুলো আর চর্চা থাকবে না, তথ্যগুলোই তখন ভুলে যাবে, দেখা গেল যে তথ্যের উপরেই হয়তো 30টার মধ্যে 4-5টা তথ্য ভিত্তিক দিয়ে দেবো, এরকমও তো হবে না। আচ্ছা, নেক্সট যাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন আলোচনা হয়ে গেল। কথনের পরিস্থিতি হয় বিনিময় ভিত্তিক, আংশিক বিনিময় ভিত্তিক, একতরফা, সবগুলি। বিনিময় ভিত্তিক। বলে যাও, সবাই বলে যাও। স্যার অপশন এ। তারপর অ্যানালিসিস করো, হ্যাঁ, তাড়াহুড়ো করে লাভ নেই। দুজন বলল অপশান এ বিনিময় ভিত্তিক। কথনের পরিস্থিতি হয়, শোনা যাচ্ছে নাকি ডিসকানেক্ট হয়ে গেল, নাকি কোনো সারা শব্দ পাচ্ছি না তো? না স্যার, শোনা যাচ্ছে। স্যার সবগুলোই হবে স্যার। তাপস বলছে সবগুলিই হবে, এটা সবগুলিই হবে। কেন বলছি, যখন কোনো রাজনৈতিক বক্তা স্টেজে বক্তৃতা দেন, তখন সেটা একতরফা কথন হয়, ঠিক আছে? আচ্ছা, যখন তোমার সঙ্গে আমার এই যে আলাপ আলোচনা চলছে, এখন প্রশ্ন, এটা পুরোটাই বিনিময় ভিত্তিক হচ্ছে। আবার যখন আমি শুধুমাত্র তোমাদের টপিকের উপরে বলে যাচ্ছি, তখন আংশিক বিনিময় ভিত্তিক হচ্ছে কথা। আবার আংশিক বিনিময় ভিত্তিটা এরকম হতে পারে, কিছু একটা কথা বলে দিলাম, সম্পূর্ণ বললাম না, কিন্তু হাবে ভাবে সে বুঝে নিল, তার বিপরীতে যে আছে, সেরকম হতে পারে। তাহলে কথনের পরিস্থিতি কিন্তু সব রকমই হবে, বিনিময় ভিত্তিকও হবে, আংশিক বিনিময় ভিত্তিকও হবে, এবং একতরফাও হবে। বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আজ তাহলে এই পর্যন্ত থাক। বাংলা পেডাগজির প্রশ্ন উত্তরের আলোচনার আজকের এই ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক উপকারেও আসবে। যদি
আজকের এই প্রশ্ন উত্তরের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সেই সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে তোমরা পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান সহজেই পেয়ে যাও। এবং এই ক্লাসের ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে বন্ধুরা উপকৃত হতে পারে। সবশেষে বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও এবং জীবনে সফল হও। কেমন?